তোমার কি মনে হয় তুমি তোমার সর্বোচ্চটা দিচ্ছ? তোমার কি মনে হয় তুমি অনেক ক্লান্ত? গগিন্স বলেন, যখন তোমার মনে হয় তুমি তোমার সব শক্তি শেষ করে ফেলেছ, তুমি আসলে তোমার ক্ষমতার মাত্র 40% ব্যবহার করেছ। বাকি 60% ক্ষমতা তোমার মস্তিষ্ক তোমার কাছ থেকে লুকিয়ে রাখছে। কেন? কারণ তোমার মস্তিষ্ক তোমাকে কষ্ট থেকে বাঁচাতে চায়। এখন নিজের একটা কথা ভাবো, দিন শেষে যখন তুমি ঘুমাতে যাও, তোমার কি মনে হয় যে আজ দিনটা সার্থক হয়েছে, নাকি ভেতর ভেতরে এক ধরনের অপরাধ বোধ কাজ করে? আমরা কাজ শুরু করি, কিন্তু একটু কঠিন হলেই থেমে যাই। মোবাইল হাতে নিই 5 মিনিটের জন্য, কিন্তু কখন যে 1 ঘন্টা পার হয়ে যায় আমরা টেরই পাই না। ডিপ্রেশন, ফেলিয়ার, ফ্রাস্ট্রেশন, প্রোকাস্টিনেশন, এগুলো আজ আমাদের জীবনের নিত্যসঙ্গী। সমস্যা এই না যে তোমার ট্যালেন্ট নেই, সমস্যা হলো সামান্য কষ্ট বা একঘেয়েমি এলেই তুমি হাল ছেড়ে দিয়ে মোলায়েম বিছানা আর সস্তা বিনোদন খুঁজে নাও। তুমি তোমার মস্তিষ্কের দাসে পরিণত হয়েছ। যতক্ষণ তুমি যন্ত্রণাকে ভয় পাবে, ততক্ষণ সফলতা তোমার কাছে কেবল একটা রঙিন স্বপ্ন হয়েই থাকবে। পার্ট 1, অ্যাকাউন্টেবিলিটি মিরর, নিজের সত্যের মুখোমুখি হওয়া। আর ঠিক এই জায়গাতেই কান্ট হার্ট মি বইটি তোমাকে কোনো মিষ্টি কথা শোনায় না। এটি তোমাকে জড়িয়ে ধরে না, সান্ত্বনা দেয় না, তোমাকে কলার ধরে একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। এই আয়নাটার নাম অ্যাকাউন্টেবিলিটি মিরর। এই আয়নায় তাকালে তুমি আর সমাজকে দোষ দিতে পারবে না, পরিস্থিতিকে দোষ দিতে পারবে না, ভাগ্যকে দোষ দেওয়ার সুযোগও থাকবে না। এই আয়নায় শুধু একটা প্রশ্ন ঝুলে থাকে, তুমি আসলে কে, এবং তুমি নিজের সাথে আজ পর্যন্ত কী করেছো? ডেভিড গগন্সের শুরুটা কোনো হিরো স্টোরি ছিল না। আজ আমরা ডেভিড গগন্সকে দেখি একজন মডার্ন ডে হিরো হিসেবে, একজন নেভি সিল, আল্ট্রা অ্যান্ডুরেন্স অ্যাথলেটিক এবং আয়রনম্যান ফিনিশার। কিন্তু এই মানুষটা শুরুর গল্প কোনো মোটিভেশনাল পোস্টারের মতো ঝকঝকে ছিল না। কল্পনা করুন সেই যন্ত্রণার দিনগুলোর কথা। গগন্স যখন 300 পাউন্ড মানে 136 কেজি ওজনের এক বিশালাকার যুবক, শরীর ভর্তি চর্বি, মনে একরাশ ঘৃণা। রাতে তার কাজ ছিল রেস্তোরাঁর ড্রেনগুলো পরিষ্কার করা আর আরশোলা মারা। কাজ শেষে যখন সে ঘরে ফিরত, তার সারা শরীর লেগে থাকতো আরশোলা মারার বিষাক্ত ওষুধের সেই বিষাক্ত গন্ধ। ছোটবেলায় গগন্স ছিলেন ভীষণ দুর্বল, ভেতর ভেতরে ভেঙে চুরমার হওয়া একটা মানুষ। স্কুলে তার শেখার সমস্যা ছিল, শিক্ষকরা তাকে বোকা ভাবত, আর সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করত। আর তার ঘরে প্রতিদিন চলত অমানবিক নির্যাতন, মারধর, অপমান, আর এক গভীর ভয় ছিল তার নিত্যসঙ্গী। গগন্স নিজেই বলেছেন, তিনি বিশ্বাস করতে শিখেছিলেন যে তিনি কিছুই না। এই হীনমান্যতা বিশ্বাসটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় শত্রু। যখন তুমি নিজেই বিশ্বাস করবে যে তুমি একজন লুজার, তখন পুরো পৃথিবীও তোমাকে সেভাবেই দেখতে শুরু করবে। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সব বদলে গেল। গগন্সের জীবনটা হয়তো এভাবেই কোনো এক নর্দমায় শেষ হয়ে যেত, কিন্তু একদিন রাতে তিনি বাথরুমের সেই পুরনো ঝাপসা আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি তার স্থূল শরীর, ক্লান্ত চোখ আর ভেঙে যাওয়া অস্বস্তিত্বের দিকে শান্তভাবে তাকালেন। সেদিন তিনি আর পালিয়ে যাননি, সেদিন তিনি কোনো অজুহাত দেননি। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বুক ফেটে আসা যন্ত্রণায় নিজেকে প্রশ্ন করলেন, গগন্স, তুমি এটা নিজের সাথে কি করছো? কেন তুমি নিজেকে এইভাবে শেষ করে দিচ্ছ? এই প্রশ্নটা খুব সাধারণ শোনায়, কিন্তু এই প্রশ্নটাই মানুষের জীবন ভেঙে দেয় অথবা নতুন করে গড়ে তোলে। কারণ এই প্রশ্নের মুখোমুখি হওয়ার পর নিজের সাথে আর কোনো মিথ্যা বলা যায় না। গগন্স তখন শেভিংস ক্রিম দিয়ে সেই আয়নায় নিজের সব দুর্বলতা আর দোষগুলো লিখতে শুরু করলেন। তিনি চিরকুটে লিখে আয়নার গায়ে আটকে দিলেন, আমি মোটা, আমি অলস, আমি ভীতু, আমার কোনো ডিসিপ্লিন নেই। শুনতে খুব নিষ্ঠুর লাগছে, কিন্তু গগন্স বুঝেছিলেন ভিকটিম হওয়া খুব আরামদায়ক। সেখানে তুমি বলতে পারবে, আমার কপাল খারাপ, তাই আমি সফল নই। কিন্তু নিজের ব্যর্থতার দায় নিজের কাঁধে নেওয়া পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক কাজ। গগন্স আমাদের এই শিক্ষাটাই দেন, গ্রোথ কখনো আরামদায়ক জায়গা থেকে আসে না। অ্যাকাউন্টেবিলিটি মানে নিজেকে শাস্তি দেওয়া না। অনেকে ভুল বোঝেন যে অ্যাকাউন্টেবিলিটি মানে বোধহয় নিজেকে ঘৃণা করা বা নিজেকে সারাক্ষণ গালি দেওয়া, কিন্তু গগন্স যা শেখান তা সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, অ্যাকাউন্টেবিলিটি মানে নিজের কাছে ব্রুটালি হনেস্ট বা নির্মমভাবে সত্য বলা, নিজেকে কঠিনভাবে জোর করা, আমি কি সত্যিই আমার পুরোটা দিচ্ছি, নাকি আমি
আলস্যের জন্য সহজ রাস্তা খুঁজে নিচ্ছি। আমি কি সত্যিই ক্লান্ত, নাকি আমি ভয়ে পালাতে চাইছি? এই প্রশ্নগুলো ভয়ঙ্কর। এরা কোনো অজুহাত বা এক্সকিউজ মানে না। আমরা সবাই অজুহাত বানাতে মাস্টার্স করেছি। আমার সময় নেই, আমার ভাগ্য খারাপ। গগিন্স বলেন, এই মিথ্যে গল্প নিজের সাথে বলা আজই বন্ধ করো। কারণ প্রতিটি অজুহাত তোমাকে আরও একদিনের জন্য সেই অন্ধকার গর্তে আটকে রাখে। যেদিন তুমি স্বীকার করবে যে আজ তুমি যেখানে আছো তার জন্য অন্য কেউ নয়, বরং তুমি নিজে দায়ী, সেদিন থেকে তোমার সত্যিকারের রূপান্তর শুরু হবে। গগিন্সের কুকিজার কনসেপ্ট। গগিন্স এখানে একটি অসাধারণ মানসিক হাতিয়ারের কথা বলেছেন। কুকিজার, এটি হলো তোমার মস্তিষ্কের একটা ভার্চুয়াল ব্যায়াম। যখন তুমি কোনো কঠিন সময়ে পড়বে, যখন তোমার মন চিৎকার করে বলবে আমি আর পারছি না, তখন তোমার এই কুকিজার থেকে একটা স্মৃতি বের করে নিয়ে আসো। মনে করো সেই সময়টার কথা, যখন সবাই বলেছিল তুমি পারবে না, কিন্তু তুমি পেরেছিলে। যখন তোমার পরিস্থিতি তোমার বিরুদ্ধে ছিল, তবুও তুমি লড়াই করে টিকে গেছিলে। এই স্মৃতিগুলো তোমার জীবনের আসল জ্বালানি। কিন্তু মনে রাখবে, কুকিজার কাজ করে না যদি তুমি আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে সত্য বলতে না শেখো। অ্যাকাউন্টেবিলিটি মিরর ভাঙে ইগো। সবচেয়ে কঠিন জিনিসটা কি জানো? নিজের ইগো বা অহংকারকে বিসর্জন দিয়ে নিজেকে বলা, আমি আরও ভালো করতে পারতাম, কিন্তু আমি অলসতা করছি। এই কথাটা আমাদের ইগো সহ্য করতে পারে না। ইগো সবসময় আমাদের সান্ত্বনা দেয় যে দোষটা অন্যের, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি বলে আঙুলটা নিজের দিকে ঘোরাও। গগিন্স কেন এত কঠোর? কারণ তিনি জানেন মিষ্টি মিথ্যে কথা মানুষকে বাঁচায় না। তিনি বলেন, সাফারিং ইজ দ্য ট্রু টেস্ট অফ লাইফ। কষ্টই তোমাকে চেনায় তুমি আসলে কি। পার্ট 2, ক্লোজড মাইন্ড, মনকে শক্ত বানানোর অধ্যায়। প্রথম পার্টের শেষে আমরা একটা চরম সত্য বুঝেছি। যতক্ষণ আমরা যন্ত্রণাকে ভয় পাবো, ততক্ষণ সফলতা আমাদের কাছে কেবল একটা রঙিন স্বপ্ন হয়েই থাকবে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই যন্ত্রণার ভয় কাটাবো কীভাবে? শরীর না হয় জিম করে তৈরি হয়, কিন্তু মনকে লোহার মতো শক্ত করার উপায় কী? ঠিক তখন থেকেই শুরু হয় কারণ হার্ট মি বইয়ের সবচেয়ে নির্মম কিন্তু সবচেয়ে শক্তিশালী ধারণা, ক্লোজড মাইন্ড। ক্লোজড মাইন্ড আসলে কি? সহজে একটা উদাহরণ দিয়ে শুরু করি। আপনি যদি কখনো কোদাল দিয়ে মাটি কাটেন বা জিমে গিয়ে ভারী রড ধরেন, তবে প্রথমের দিন আপনার হাতে ফোস্কা পড়বে, প্রচণ্ড ব্যথা হবে। দ্বিতীয় দিনও সেই একই রকম জায়গায় ঘষা লাগলে আপনার চিৎকার করতে ইচ্ছে করবে। কিন্তু তুমি যদি না থেমে কাজটা চালিয়ে যাও, তবে কয়েক সপ্তাহ পর দেখা যাবে তোমার হাতের সেই নরম চামড়াটা শক্ত হয়ে গেছে। সেখানে একটা আস্তরণ পড়েছে, যেটাকে আমরা বলি কড়া পড়া বা ক্লোজড। এরপর ওই হাতে তুমি যত কঠিন কাজই করো না কেন, তোমার আর আগের মতো ব্যথা লাগবে না। তোমার হাত এখন যে কোনো ঘর্ষণ সহ্য করতে তৈরি। ডেভিড গগিন্স বলেন, ঠিক এই প্রক্রিয়াটি আমাদের মনের জন্য দরকার। আমাদের মন যতদিন আরামে থাকবে, যতদিন সে কষ্ট থেকে পালাবে, ততদিন সে থাকবে নরম, ভঙ্গুর আর দুর্বল। কিন্তু যখন তুমি ইচ্ছে করে কষ্ট বেছে নেবে, যখন তুমি তোমার সীমার বাইরে গিয়ে নিজেকে পুশ করবে, তখন ধীরে ধীরে তোমার মনের ওপর একটা অদৃশ্য আস্তরণ পড়বে, যাকে বলা হয় মেন্টাল ক্লোজড। এটিই হলো সেই ঢাল যা ভবিষ্যতের যে কোনো মানসিক চাপ বা জীবনের কঠিন ঝড় সহ্য করতে তোমাকে সাহায্য করবে। গগিন্সের জীবনে সেই অগ্নি পরীক্ষা, দ্য স্টোরি। একটা সময় ছিল যখন ডেভিড গগিন্স ছিলেন একরাশ ডিপ্রেশনে ভরা একজন মানুষ। 300 পাউন্ড ওজন, সারা রাত পিৎজা খাওয়া আর দিনের বেলায় ভিডিও গেম খেলা, এটিই ছিল তার দৈনন্দিন রুটিন। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতো, আমি এমনই, আমার দ্বারা কিছু হবে না। গল্পটা কি খুব চেনা লাগছে? ঠিক এই সময় একদিন গগিন্স টিভিতে ইউএস নেভি সিলসের একটা ডকুমেন্টারি দেখেন। এই ভিডিওতে অফিসারদের অমানবিক পরিশ্রম আর সহ্য ক্ষমতা দেখে তার ভেতর থেকে কিছু একটা নড়ে ওঠে। তিনি বুঝতে পারেন তার আসল সমস্যা শরীর নয়, তার সমস্যা হলো তার মন। তার মনটা অনেক বেশি নরম হয়ে গেছে। সিল হতে গেলে শরীর লাগে, অমানসিক কষ্ট করার ক্ষমতা লাগে, আর তার মন তো ছোটোবেলা থেকেই কেবল কষ্ট থেকে পালাতেই শিখেছে। কষ্টের সঙ্গে সেই ঐতিহাসিক চুক্তি। গগিন্স হঠাৎ কোনো জাদুকরী মোটিভেশন পেয়ে বদলে যায়নি। তিনি শুধু একটা পাগলামি সিদ্ধান্ত নিয়েছিলেন, আমি আর কষ্ট থেকে পালাবো না, বরং আমি কষ্টের ভেতর দিয়েই যাব। পরের দিন সকালে তিনি দৌড়াতে শুরু করলেন। প্রথম দিন তিনি 1 মাইলও দৌড়াতে পারলেন না। তার শরীরের ওজন তাকে টেনে ধরছিল, পা জ্বালা করছিল,
শ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। তার মন বারবার কানে কানে বলছিল, গগিন্স থাম, আজ যথেষ্ট হয়েছে, ঘরে চলো, আরাম করো। কিন্তু গগিন্স সেদিন থেমে যায়নি। তিনি জানতেন যদি তিনি আজ থেমে যান তবে তার মন চিরকালই দুর্বল থেকে যাবে। তিনি আবার দৌড়ালেন। পরের দিন আবার। প্রতিটা ব্যথার মুহূর্ত, প্রতিটা সেকেন্ডে বলা আর পারছি না তার মনের ওপর একটা করে কলুজ বা কড়া তৈরি করছিল। গগিন্স বইতে একটি বিখ্যাত লাইন লিখেছিলেন, সাফারিং ইজ দ্য ট্রু টেস্ট অফ লাইফ। কেন কষ্ট পাওয়াটা তোমার জন্য জরুরি? গগিন্স খুব স্পষ্ট হয়ে বলেন, ইফ ইউ ডু নট পুশ ইউর সেলফস বিয়ন্ড ইউর কমফর্ট জোন ইউ উইল নেভার নো হু ইউ রিয়েলি আর। যতদিন তুমি তোমার আরামের ঘরের ভেতরে থাকবে ততদিন তুমি জানতেই পারবে না তোমার আসল ক্ষমতা কতটুকু। কারণ আরাম কখনো একজন মানুষের পরিচয় বা আইডেন্টিটি তৈরি করে না। কষ্টই একজন মানুষের চরিত্র বা ক্যারেক্টার তৈরি করে। এ তখনই তৈরি হয় যখন কয়লা প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে যায়। তুমিও ঠিক তেমনই। কলিউস মাইন্ড কীভাবে তৈরি করবে? প্র্যাকটিক্যাল টিপস। এটি কোনো আত্মিক কথা নয়, এটি পুরোপুরি প্র্যাকটিসের বিষয়। আজ থেকে এই 3টে জিনিস নিজের অভ্যাসে পরিণত করো। নাম্বার 1, অস্বস্তি এলেই পালাবে না। যখনই তোমার মন বলবে আর ভালো লাগছে না, ঠিক তখনই আরও 5 মিনিট কাজটা করো। নাম্বার 2, অজুহাতগুলো লিখে রাখো। তোমার মনে যে অজুহাতগুলো আসছে সেগুলো একটা কাগজে লেখো, কিন্তু ভুলেও সেগুলো ফলো করবে না। নাম্বার 3, কষ্টকে গ্রোথ সিগন্যাল ভাবো। আজ থেকে যখনই কোনো কাজে কষ্ট হবে, ভাববে না এটি কোনো বিপদ, বরং ভাববে এটি তোমার উন্নতির সংকেত। নিজের সীমা ভেঙে অন্যদের সীমার বাইরে চলে যাওয়া। টেকিং সোল মানে আসলে কি? নামটা শুনে অনেকেই মনে করতে পারে এটা বোধহয় খুব নেতিবাচক কিছু, কিন্তু গগিন্সের কাছে এর অর্থ সম্পূর্ণ আলাদা। টেকিং সোল মানে হলো সেই চরম মুহূর্ত যখন পরিস্থিতি তোমাকে বলছে থেমে যাও, কিন্তু তুমি থামছো না। যখন তোমার চারপাশে সবাই ভাবছে এখানেই শেষ, ঠিক তখন তুমি আরও এক ধাপ এগিয়ে যাও। আর এই দৃশ্যটাই মানুষের মন ভেঙে দেয়। তোমার প্রতিযোগী যখন দেখে যে অমানবিক যন্ত্রণার মাঝেও তুমি হাসছো এবং এগিয়ে যাচ্ছ, তখন তারা ভেতরে ভেঙে পড়বে। তারা বুঝে যায় তুমি অপ্রতিরোধ্য। গগিন্সের জীবনে সেই রক্তক্ষয়ী উদাহরণ, দ্য স্টোরি। ডেভিড গগিন্স যখন 100 মাইল আলট্রা ম্যারাথন দৌড়ে শুরু করেন, তখন তার শরীর অন্যদের চেয়ে অনেক বেশি খারাপ অবস্থায় ছিল। বেশিরভাগ দৌড়বিদদের শরীর আর চলছিল না। গগিন্সের অবস্থাও ছিল করুণ। তার পায়ের হাড়গুলো তখন চির ধরেছিল। তার কিডনি প্রায় বিকল হওয়ার পথে। প্রস্রাব দিয়ে রক্ত বের হচ্ছে। তার মস্তিষ্ক প্রতি সেকেন্ডে তাকে চিৎকার করে বলছে, থাম, এখনই না থামলে তুমি মারা যাবে। কিন্তু গগিন্স থামেনি। ঠিক এই মুহূর্তেই রেসটা জেতা সম্ভব। যখন অন্যরা ভাবছে দৌড়ানো অসম্ভব, গগিন্স তখন দাঁত কামড়ে দৌড়াচ্ছিলেন। সেদিন যখন তিনি অন্য দৌড়বিদদের পাশ দিয়ে পার হচ্ছিলেন, তখন তাদের চোখের দিকে তাকিয়ে তিনি কি দেখেছিলেন জানেন? তিনি দেখেছিলেন একরাশ আতঙ্ক আর বিস্ময়। তারা ভাবছিল এই মানুষটা তবুও দৌড়াচ্ছে কী করে? তার মানে কি আমরাই দুর্বল? এই যে অন্যদের মনে নিজের সীমা নিয়ে একটা প্রশ্ন তৈরি করে দেওয়া, গগিন্স একেই বলে টেকিং সোল। টেকিং সোল ইজিক্যাল টু নিজের পুরো সত্তাকে হত্যা করা। সবথেকে বড় সোল যেটা তুমি দখল করবে সেটা অন্য কারো না, তোমার ভেতরের সেই আলস্য ভরা অজুহাত দেওয়া মানুষটার আত্মাকে তোমার প্রতিদিন হত্যা করতে হবে। সেদিন তুমি আগের চেয়ে 10 মিনিট বেশি কাজ করবে, আগের চেয়ে একদিন বেশি ডিসিপ্লিন থাকবে, আগের চেয়ে একবার কম অজুহাত দেবে। সেদিন তুমি নিজেই পুরনো সীমাকে জয় করবে। এটাই হলো আসল ভিক্টোরি। প্র্যাকটিক্যাল রুল, দ্য 5 মিনিট রুল। গগিন্স আমাদের প্র্যাকটিক্যাল রাস্তা দেখিয়েছেন। আজ থেকে একটা নিয়ম নিজের জীবনে সেট করে নাও। যখনই তোমার মন বলবে আজ এখনই থামি, ঠিক তখনই আরও 5 মিনিট অতিরিক্ত কাজটা চালিয়ে যাও। এই 5 মিনিটই তোমাকে অসাধারণ ভিড় থেকে আলাদা বানাবে। এই 5 মিনিটই তোমার মনকে কালজয়ী বা কলুজড বানাবে। ওয়ার্ম আপ। সংক্ষেপে মূল কথা, ডেভিড গগিন্স আমাদের মনে করিয়ে দেন আমরা আমাদের ক্ষমতার মাত্র 40% ব্যবহার করি, বাকি 60% লুকিয়ে থাকে আমাদের কমফোর্ট জোনের আড়ালে। মনে রাখবে, সফলতা হঠাৎ আসে না, এটি প্রতিদিনের ঘাম আর ইচ্ছাকৃত যন্ত্রণার ফসল। তোমার জীবনের গল্পটা তুমি কিভাবে লিখতে চাও? একজন ভিকটিম হিসেবে নাকি একজন যোদ্ধার মতো?
কান্ট হার্ট মি এই বইটা আমাদের 3টে ধাপে একটা সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। নাম্বার 1, নিজের সত্য মেনে নেওয়া। নাম্বার 2, ইচ্ছাকৃতভাবে কষ্টকে গ্রহণ করা। এবং নাম্বার 3, কোনো অবস্থাতেই না থামা। টেক হোম স্টেপ। 3টি জরুরি কাজ। নাম্বার 1, আয়নার সামনে দাঁড়াও। আজ রাতেই নিজের খামতিগুলি নির্দয়ভাবে কাগজে লিখে আয়নায় আটকে দাও এবং প্রতিদিন সেগুলোর মুখোমুখি হও। নাম্বার 2, অস্বস্তি বেছে নাও। প্রতিদিন অন্তত একটি কাজ করো যা করতে তোমার কষ্ট হয় বা অনিচ্ছা লাগে। এভাবেই মন শক্ত হয়। নাম্বার 3, 5 মিনিট রুল। যখনই কোনো কাজে ক্লান্ত হয়ে থামতে ইচ্ছে করবে, ঠিক তখনই আরও 5 মিনিট অতিরিক্ত কাজটা চালিয়ে যাও। এটাই তোমার অন্যদের চেয়ে আলাদা করবে। তোমার সবথেকে বড় অজুহাত কোনটি যা তুমি আজই ডাস্টবিনে ফেলতে চাও? কমেন্টে লিখে আমাদের জানাও। তোমার একটি কমেন্ট অন্য কাউকে সাহস যোগাতে পারে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাকসেস সূত্র বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চাও সেটা অবশ্যই লিখে জানাও। ধন্যবাদ।